এর নাম হচ্ছে রূপসী। এ আম বাগানের দিকে যাচ্ছে। অনেক আম পেকে আছে। এইসব আম দেখে তার খুব খেতে ইচ্ছে করলো, কিন্তু সে সাহস পেল না আম গাছে ওঠার। না, আজকে আর পড়তে ইচ্ছে করছে না। বারবার ওই পাকা টসটসে আমগুলো চোখে ভাসছে। এখন শুয়ে পড়ি, সকাল সকালে আম গাছে উঠে আম পাড়া শুরু করব। সকালবেলা রূপসী আম গাছে উঠেছে। ঠিক সে সময় গাছের মালিক বাঘিনী চলে আসলো। চিটারি বাটপারি করে আম গাছটা হাতে নিয়েছিলাম, কিন্তু কে জানতো যেই সে এসে আম পেড়ে নিয়ে যাবে। যাক, আজকে বসলাম গাছের গোড়ায়। আয়, কোন বেটা আসবে? আরে বাহ, ওই পাকা টসটসে আম দেখে আর তর্স হচ্ছে না। ওগুলো আমার চাই। হঠাৎ রূপসী পা পিছলে পড়ে গেল। আমার মনে হয় অনেক ভারী কিছু একটা আমার মাথায় পড়লো। এত ভারী তো আম হতে পারে না, তবে মামদো ভূত নয় তো? এই বুড়ি, তুই ঠিকই বুঝেছিস। আমি এই গাছের মামদো ভূত নেই। এখান থেকে ভাগ, নইলে ঘাড় মোটে রক্ত খাবো। না, ভূত নেই, আমাকে মারিস নে। আমি তোকে অনেক চকলেট দেব, আমাকে ছেড়ে দে। আমি এখন যাই রে। ওরে বাপরে, ভূত নেই। আর কিপটে দজ্জালনি মহিলা কোথাকার, চকলেট দেবে আমাকে, হাতের ভাষা দিয়ে এক ফোঁটা পানিও পড়ে না। এই শিয়ালের নাম হলো ভূত শিয়াল। সে সমিতির সদস্যদের অফিসার। সে পাড়ায় পাড়ায় ঘুরে সদস্য খোঁজ করছে। আয় আপা, সারা পাড়া ঘুরে আপনারে খুঁজে পাইলাম, তো সমিতি করবেন? সেবার সমিতি করে অনেকের টাকা লস গেছে। না গো বেটা, ওসব সমিতি টমিতি করতে পারবো না গো। আয় আপা, সমিতি করেন। আপনি যদি আমার সমিতিতে ভর্তি হন, তাহলে আপনার সমিতি সদস্যের চেয়ারম্যান বানাই দেব। ও আল্লাহ, কি করছে? আমাকে সমিতি সদস্যের চেয়ারম্যান বানাই দিতে চাচ্ছে? ভালোই হবে নি। ও এবারে জানুর মা দজ্জালনি মহিলা আমাকে মোটেও দাম দিতে চায়নি। এবার বুঝবে ঠেলা। ও বেটা, তুমি দাঁড়ায় থাকো, আমি সদস্য ডাইকে নিয়ে আসি। ও বাবু, বাড়িতে আছিস নাকি? একটু বাইরে আয় দেখি। কি হয়েছে রে, ডাকতেছিস কে? হ্যাঁ বুয়াই, সমিতি করবি? না লবু, ও বাবার সমিতি করবেন না। সেবার সমিতি করি কি দুঃখ। এদিক নতুন বেড়াই আইলো, সমিতির টাকা দিতে পারিনি বইলি যাই রে। সমিতিলা বিয়েটা বিয়ের সামনে আমার পরনের কাপড় খুলে নিল। এই দেখি বিয়ে আমার লজ্জা পায় সেই যে চইলা গেল, আর আসলো না। না লবু, ও বাবার সমিতি টমিতি করতে পারবেন না। হ্যাঁ বয়াই, সমিতি করবি না কি করবি? তোর ওই বাপ মারা ছোট্ট মেয়ে আছে না, ও তো বিয়ে দিয়ে লাগবি। তুই আর না করিস না, রাজি হয়ে যা। কি আর করা, চল করি গে। ও কবিটা, তোমার কেমন জানি চেনা লাগতেছে। সেবার বাসের জায়গায় আমার সব টাকা আত্মসাৎ করেছে। এবার তোমাকে একটু ভালো করে দেখি তো, ভালো করে। ওয়াল্লাহ, এরা ভূত যাই রে। এ সিপির মা ভূত, ধরলে ধর। আর টাকা তো শয়তান হারাম জাদু। একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গা, যেথায় দেশ ডাকে কুহু। একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গা। রূপসী মামনি, একটু এদিকে আয় তো মা। জি মা, আসছি। মারে, কয়েকটা দিন ধরে আমার খুব খারাপ লাগতেছে। বুকের ব্যথাটা বাড়ছে। কাল আমি কাজে যাইতে পারবো না। তোর বাঘিনী আন্টিরে বইলে আসছি, কাল তুই কাজে যাস মা। আর শোন মা, যাওয়ার সময় কলসি নিয়ে যাস। কাজে যাওয়ার আগে এক কলসি টিউবওয়েলের পানি নিয়ে আসিস। মা, তুমি কোনো চিন্তা করো না, আমি থাকতে তোমার কাজে যাওয়ার দরকার নেই। আর টিউবওয়েলের পানি তুমি অবশ্যই পাবে। সকালবেলা রূপসী কলসি কাকে নিয়ে পানির উদ্দেশ্যে রওনা হলো। এই রূপসী, তোর তো সাহস কম নয়। তুই জেনে শুনে এখানে এসেছিস কেন? তুই কি জানিস না এটা ধনীদের টিউবওয়েল? কেবল ধনীরা এই টিউবওয়েল থেকে পানি নিতে পারবে। তোর মতো ফকিন্নির
ভালো কাজ করলে না, তোমার এখনো জ্ঞান শেখার অনেক বাকি আছে। ফকিন্নির বাচ্চাটা বলে কি, ওর কাছ থেকে আমার জ্ঞান শিখতে হবে? এত বড় অপমান, এর তো শোধ অবশ্যই নিব। টিউবওয়েলের পানি না পেয়ে রূপসী পুকুরে গেল। পুকুর থেকে কলসিতে পানি ভরে সে বাড়িতে কলসিটা রেখে বাঘিনীর বাসায় চলে গেল। এই রূপসী, এখানকার সব বাসন কোসন পরিষ্কার করে সাফ সুতর করবি, দেখিস ময়লা যেন না থাকে। রূপসী বসে থালাতে কয়েকটা ঘষা দিতেই বাঘিনী তাকে আবার ডাকলো। এই রূপসী, রূপসী রে, একটু এদিকে আয় তো। রূপসী একটু সরতেই সেখানে রঙিলা এসে হাজির। হারামজাদিটা এখন চলে গিয়ে ভালোই হয়েছে। এই সুযোগে বাঘিনী মামের এই শখের থালাটা চুরি করে ওর দোষ দেওয়া যাক। আজ তোকে পিঠে তুলো ধরা করবো, আমাকে অপমান। আরে থালাটা কোথায় গেল? একটু আগে এখানেই তো রেখেছিলাম, কে নিতে পারে? যাই আন্টিকে বলে আসি। হ্যাঁ, ওই ভিখারির বাচ্চাটাকে আচ্ছা করে ধোলাই দাও। কতবার ও সাহস ওর আমার পেয়ারা বাগান থেকে পেয়ারা চুরি। আজকাল লোকজনের সাহস বড্ড বাড়া বেড়েছে। আয়ের বসি, তুই আবার এখানে কি করছিস? চা কাজ করগে। আন্টি, একটু আগে যে কুসুম কালারের থালাটা পরিষ্কার করছিলাম, সেটা আর পাওয়া যাচ্ছে না। হায় হায় রে, কি বলে হতচ্ছাড়ি, আমার এত শখের থালাটা হারিয়ে ফেলেছিস? হারাম জাদি, বল কোথায় লুকিয়ে রেখেছিস? এই রঙিলা, একটু এদিকে আয় তো, দেখ আমার কি সর্বনাশ করে ফেলেছে এই হতচ্ছাড়ি। রঙিলা, রূপসী আমার শখের থালাটা চুরি করেছে। এই ফকিংয়ের বাচ্চা, ভালোই ভালো থালাটা বের কর। আর না বের করলেও সমস্যা নেই, কিভাবে বের করাতে হয় তা আমার জানা আছে। তোমার দুটি পায়ে পড়ি রঙিলা, আমাকে মেরো না। আমি চুরি করিনি, আমাকে মেরো না। আমি আর তোমাদের এখানে কাজ করব না, আমি কাল বাঘভাবের বাসায় কাজ করব। বাড়িতে এসে রূপসী তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা তার মার কাছে খুলে বলল। ঘটনা শুনে রূপসীর মা আক্ষেপ করে বলল, মারে, ওরা বড় লোক, ওদের সাথে লড়াই করে আমরা পেরে উঠবো না। আর হ্যাঁ, তুই যে তোর বাঘ ভাবির বাড়িতে কাল যেতে চাস, সেও তো কম নয়। একটু সাবধানে কাজ করিস মা। পরের দিন সকালে রূপসী কাজের উদ্দেশ্যে রওনা হলো। হ্যাঁ রূপসী, শুনেছি তুই অনেক ভালো কাজ করতে পারিস। তুই এসেছিস, ভালোই হয়েছে। শোন, তোর পেছনের রুমে আমার একটা রেশমি শাড়ি রয়েছে। আমার বাবুটা ওই শাড়ির মধ্যে হাগু করেছে। যা তো পুকুর থেকে ওটা ধুয়ে নিয়ে আয়। যাক, অনেকদিন বাদে একটা ভালো কাজের মেয়ে পাওয়া গেল। আমার আর কষ্ট করে কাপড় ধুতে হবে না। কাপড় কাচতে কাচতে রূপসীর হঠাৎ মনে পড়ে গেল, আরে আমি তো ভুলেই গেছি, মায়ের জন্য ওষুধ নিতে হবে। আমি বরং কাপড়টা এখানে রেখে তাড়াতাড়ি দোকান থেকে ওষুধ নিয়ে আসি, নইলে দোকান বন্ধ করে দেবে। রূপসী ওষুধ আনতে গেলে এই সুযোগে সেখানে রঙ্গিলা এসে হাজির। রূপসী ওই দিকটায় চলে গেছে। এই সুযোগে রেশমি শাড়িটা ছিঁড়ে ফেলে ওর ঘাড়ে দোষ চাপিয়ে দিলে কেমন হয়? আইডিয়াটা মন্দ নয়, যা করার এখনই করতে হবে। হায় হায় রে, আমার দামি শাড়িটা ছিঁড়ে ফেললি হতচ্ছাড়ি। রঙ্গিলা যদি আমাকে না বলতো তাহলে তো বিশ্বাসই হতো না। দাঁড়া, দেখাচ্ছে মজা। আরে আমি আবার এই শাড়িটা কখন ছিঁড়লাম? আমি তো সাবধানে কাপড়টা কেচেছিলাম, তাহলে ছিঁড়লো কিভাবে? এই হারামজাদি, কিভাবে কাপড়টা ছিঁড়েছে সেটাই তো তোকে দেখাবো এখন। তবে এই দেখ, কি করছো, কি করছো? ছেড়ে দাও, ছেড়ে দাও। ও লাগছে তো, ছেড়ে দাও, ছেড়ে দাও। মনের দুঃখে রূপসী একটা গাছের নিচে বসে আপনা আপনি বলতে লাগলো, আমি যে আজও মার খেয়েছি, এটা মাকে বলা যাবে না। মা শুনলে অনেক কষ্ট পাবে। যাক, এখন আমার কোচিং এর সময় হয়ে গেছে, আমি বরং কোচিং এ যাই। স্যার,
স্যার, এই ভিখারির বাচ্চাটা এখানে ঢুকলো কি করে? ও কি জানে না এটা ধনীদের কোচিং সেন্টার? আমার মতো ধনীর দুলালিরাই এই কোচিং সেন্টারে পড়তে পারবে। স্যার, ওকে ঘাড় ধাক্কা মেরে বের করে দিন। রঙ্গিলা, এসব তুমি কি বলছো? কদিন আগেও তো তুমি ওর সাথে এই রুমে বসে কোচিং করছো। আজ তুমি ধনী গরিবের ভেদাভেদ করছো কেন? বলো তো কি হয়েছে তোমার? স্যার, রঙিলা ঠিকই বলেছে, ওকে এখান থেকে তাড়িয়ে দেন। যদি আমাদের কথা না শোনেন তাহলে মনে রাখেন আমার বাবা কিন্তু এই গ্রামের চেয়ারম্যান। আমি বাবাকে বলে আপনাকে এখান থেকে বরখাস্ত করে নতুন টিচার নিয়ে আসবো। না না, তোমরা এমনটি করো না, উনি আমাদের টিচার, ওনার মনে কষ্ট দিও না। তার চেয়ে বরং আমি চলে যাচ্ছি। মা, তোমার শরীরটা ভালো না, তোমাকে বড় একটা ডাক্তার দেখাতে হবে। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আমি চাকরি করব। মারে, আজ যদি তোর বাবা বেঁচে থাকতেন তোর এত কষ্ট করতে হতো না। তো তুই মা এখনই বেরিয়ে পড়, তোর রাস্তা ফিরতে আবার অনেক দেরি হবে। স্যার, আমি এই চিঠিতে গোল্ডেন এ প্লাস পাওয়া একজন শিক্ষার্থী। আমার একটা চাকরির খুব প্রয়োজন। মেহেরবানি করে আমাকে যদি একটা চাকরি দিতেন। তো গোল্ডেন প্লাস পেয়েছো, তাতে কি করব? দেখো মেয়ে, চাকরি তো আর হাতের মোয়া নয়, যখন তখন পেয়ে গেলে। চেহারা স্রোত দেখেছো? ফকিরের বাচ্চা, ভাগ এখান থেকে। পুরাতন ফকিরে ভাত পায় না, নতুন ফকিরের আমদানি। রূপসী মন খারাপ করে শহরের এক পরিত্যক্ত ফুল বাগানের ভিতর দিয়ে হাঁটছিল। হঠাৎ আজব একটা কাককে দেখতে পেল সে। আরে, কে আছো? আমাকে বাঁচাও, আমার ছোঁয়াচে একটা রোগ আছে, এই কারণে কেউ আমাকে সাহায্য করছে না। কেউ তো আমাকে সাহায্য করো। কে গো তুমি? রহম দিলের প্রতীক, তুমি কি শুনতে পাওনি আমি কি বললাম? আরে, আমার ছোঁয়াচে একটা রোগ আছে, আমাকে ছুলে তোমার বিপদ হবে। দেখো না, এই কারণে কেউ আমাকে সাহায্য করেনি। ব্যাংকের আবার সর্দি, সারাক্ষণ আমি বিপদের মাঝেই থাকি। বিপদকে আমি ভয় করি না। আপনাকে সাহায্য করে যদি আমার মৃত্যু হয় তাতেও আমার সমস্যা নেই। সাব্বাস রূপসী, সাব্বাস। এতক্ষণ আমি তোমাকে পরীক্ষা করছিলাম, তুমি পরীক্ষায় পাশ করেছো। আসলে আমি কাক নই, আমি একজন ভালো জাদুকরি বাঘ। এই দেখো আমার আসল রূপ। আমি তোমার সম্পর্কে অনেক কিছু জানি। তুমি একজন সৎ, নিষ্ঠাবান, ধৈর্যশীল, পরোপকারী মেয়ে। আমি অনেক দিন থেকে এমন একজনকেই খুঁজছিলাম। এখন আমি তোমাকে আমার আস্থানে নিয়ে যাচ্ছি। শোনো মেয়ে, আমি এখানে তোমাকে এমনি এমনি নিয়ে আসিনি। তোমাকে ধন রত্ন দেওয়ার জন্য এখানে নিয়ে এসেছি। তার আগে তোমাকে কিছু কথা বলতে চাই। বাঘিনীর শখের থালা চুরি করেছিল রঙ্গিলা, আর বাঘ ভাবির দামি শাড়িও ছিঁড়েছিল রঙ্গিলা। ও প্ল্যান করে এসব করেছিল। যাই হোক, আমি এখন ওকে শাস্তি দিতে চাই। এই জাদুকরি সাহায্যকারী বাঘ, এমন কাজ করবেন না। আমি চাই না আমার জন্য কেউ কঠিন শাস্তি পাক। আমি ওকে ক্ষমা করে দিয়েছি, আপনি ওকে মারবেন না প্লিজ। শোনো রূপসী, অতিরিক্ত ভালো হওয়া কিন্তু ভালো নয়। অতিরিক্ত সৎ হলে তুমি পদে পদে বিপদে পড়বে। তুমি চিন্তা করো না, রঙ্গিলাকে আমি একেবারে মেরে ফেলবো না। তবে কয়েক মাস ওকে ভিক্ষুক বেশি শাস্তি ভোগ করতে হবে, নইলে ও অন্যের কষ্টগুলো বুঝতে পারবে না। এখন আমি তোমাকে সোনার আশরাফি দিয়ে তোমাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। রূপসীর বাড়িতে গিয়ে জাদুকরি বাঘ জাদু বলে রূপসী ও তার মাকে সুন্দর পোশাক কিনে দেয়। সে সাথে অনেক ধন রত্ন দিয়ে তাদের ধনী করে দেয়। এলাকার মধ্যে সবচেয়ে ধনী হয় তারা। রূপসীর মা বাঘকে খুব প্রশংসা করে। এরপর বাঘ চলে যায় রঙ্গিলার কাছে।
এই রঙ্গিলা, এখন শাস্তির জন্য প্রস্তুত হ। তুই রূপসীকে অনেক জ্বালিয়েছিস, এখন তোকে এই লাঠি দ্বারা পিটালেই তুই ভিক্ষুক হয়ে যাবি। জাদুর লাঠি তুরুত ফুরুত মার দে, জাদুর লাঠি তুরুত ফুরুত মার দে, জাদুর লাঠি চু। আম্মা গো, তুই গে ভিক্ষা দেন, 2 দিন ধরে না খাই আছি, তুই গে ভিক্ষা দেন। এই ফকিনের বাচ্চা, তোর বাবা কি কামাই করে আমার বাড়িতে চাল রেখে গিয়েছিল, সেখান থেকে তোকে ভিক্ষা দেব? দাঁড়া, দেখাচ্ছি মজা। বের হ আমার বাড়ি থেকে, ঘাড় ধাক্কা না খেলে বাড়ি ছাড়বি নে, ভাগ এখান থেকে। ভিক্ষার থালা হাতে নিয়ে সে অন্য বাড়ি যায়। আম্মা গো, 2 দিন ধরে না খাই আছি, কিছু ভিক্ষা দেন না। হারাম জাদি, তুই খা বা না খেয়ে মরে যা, তাতে আমার কি আসে যায়? লাতি না খেতে চাইলে এখান থেকে ভাগ। এসব অখিন্নি ফকিন্নি কোত্থেকে যে বাসায় ঢুকি, রাবিশ। এরপর রঙিলা রূপসীর বাড়ি যায়। ম্যাডাম, আমার কিছু খাইতে দিবান, 2 দিন ধরে না খাই আছি, ম্যাডাম দেন না গো। আরে তুমি রঙিলা না? তোমার এ কি হাল হয়েছে? আর আমাকে ম্যাডাম বলছো কেন? আমি তোমার বান্ধবী রূপসী। হ্যাঁ, এখন আমি তোমাকে চিনতে পারছি, তুমি রূপসী, এই এলাকার সবচেয়ে ধনী রূপসী। তোমার প্রতি যে জুলুম করেছি এতদিন, তারও শাস্তি পেলাম রূপসী। আমাকে ক্ষমা করে দাও বোন রূপসী।